মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে আজ থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। স্থানীয় সময় মঙ্গলবার রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে রোজা পালন করছেন দেশগুলোর মুসলিমরা। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ফিলিস্তিনে গতরাতে তারাবির নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ থেকে পালন করছেন প্রথম রোজা। এছাড়া রমজান শুরু হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া, সুদান ও জিবুতিতে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে ওমান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও এশিয়ার দেশগুলোতে রমজান শুরু হয়নি এখনো। বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার রোজা পালন করবেন দেশগুলোর মানুষ। এদিকে পবিত্র রমজান মাস মুসল্লি উম্মার কাছে সংযম, প্রার্থনা ও ভ্রাতৃত্বের মাস হিসেবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যুদ্ধ শুরুর পর তৃতীয় রমজান এলো গাজায়। এখন যুদ্ধবিরতি চললেও দুর্ভোগের শেষ নেই গাজার মানুষের। তবুও সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় সাধ্যের সবটুকু দিয়ে রমজান পালনের প্রস্তুতি নিয়েছেন গাজার মানুষ। শুরু করেছেন সিয়াম সাধনা। রমজান পালন করছেন পশ্চিম তীর ও জেরুজালেমের মানুষও। আরও জানাচ্ছেন ওরিসুল ইসলাম। গাজা সিটির পাশের শহর এই আল জারকা। একসময় এখানেই ছিল ওয়ালিদ আল আসির বাড়ি। এখন আর তার কিছুই অবশিষ্ট নেই। সেই ধ্বংসস্তূপের উপরই তাঁবুতে পরিবার নিয়ে থাকছেন তিনি। নানা রকম রোগাক্রান্ত ওয়ালিদের জন্য রমজান খুব সহজ নয়। যুদ্ধের আগে আমরা সুখে শান্তিতেই ছিলাম। আমাদের খাবার বা পানীয়র অভাব ছিল না। এই সময় নানা রকম ফলমূল থাকতো। এখন আর কিছুই নেই। দোকানের নানা রকম জিনিস দেখে মুখ ঘুরিয়ে নেই, কারণ আমার কাছে কোনো অর্থ নেই। আমার হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস আছে। ঠিকমতো হাঁটতেও পারি না। গাজার রমজান এখন আর স্বাভাবিক নয় বললেন আমাল আল সামরি। যুদ্ধের আগে জীবনটা সুন্দর ছিল। আমরা আত্মীয়দের বাড়িতে যেতাম, আমাদের বাবা মা ভাই বোনদের সাথে দেখা হতো। রমজানের আগে অনেক প্রস্তুতি থাকতো। এখন আর কিছুই নেই। বিদ্যুৎ নেই, পানি নেই। কদিন পরপরই জায়গা বদলাতে হয়। রমজানের আগে যেসব প্রস্তুতির বিষয় থাকে তার আর কিছুই নেই গাজায়। ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ বলেই জানালেন ব্যবসায়ীরা। অনেক মানুষই রমজানের জন্য কিছুই করতে পারেনি। বিদ্যুতের অভাবে কোনো আলোকসজ্জা হয়নি। জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। আগের মতো করে আর রমজান পালন করা যায় না এখানে। গাজার চেয়ে খানিকটা ভিন্ন রূপ দেখা গেছে জেরুজালেম ও পশ্চিম তীরে। নানা সাজে সাজানো হয়েছে দোকানপাট। হেব্রনে রমজানের চাঁদের আলোকে জ্বালানো হয়েছে বিশাল এক লণ্ঠন। পূর্ণ শ্রদ্ধায় রমজান পালন শুরু করেছেন এখানকার মানুষও। আরবি বর্ষপঞ্জির নবম মাস হল রমজান। এই সময় সংযম ও সিয়াম সাধনা করে সৃষ্টিকর্তার করুণা লাভের চেষ্টা করে পুরো মুসলিম বিশ্ব। এই সময় দিনের একবেলায় খাবার ও পানীয় থেকে দূরে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক মাস পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শেষ হয় রমজান, উদযাপিত হয় ঈদ উল ফিতর। অরিসুল ইসলাম, ৭১। ব্যতিক্রমী এক আয়োজনে পবিত্র রমজান মাসকে স্বাগত জানালো আল আকসা নামে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি স্কুল। রমজান বাজার নামে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয় স্কুলটিতে, যেখানে ছোট বড় শিক্ষার্থীদের বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ ছিল রমজানে অভুক্ত মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোর সুযোগও। কুয়ালালামপুর থেকে সহকর্মী মোস্তফা ইমরান রাজু জানাচ্ছেন বিস্তারিত। সিয়াম সাধনার মাস রমজানের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র এ মাসকে স্বাগত জানাতে নানা আয়োজন করে থাকে বিশ্বের বিভিন্ন স্থানের মুসল্লিরা। এরই অংশ হিসেবে কুয়ালালামপুরে একটি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রমজান বাজার, যা পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের মিলন মেলায়। I'm here in the Ramadan Bazaar. I am selling food such as candies and I'm also selling toys. স্কুলে করতেছি যে ভালো লাগতেছে বন্ধুদের সাথে, আর এখানে আমরা স্কুলে রমাদান বাজার করতেছি। এরকম কালচার যদি আমাদের বাংলাদেশের স্কুলগুলোতেও গড়ে ওঠে, এভাবে রমজান সম্পর্কে আমাদের বেড়ে ওঠা বাচ্চা কাচ্চারা যথেষ্ট ধারণা পাবে আর ওরা এটা খুবই এনজয় করবে, আমি আশা করি। মূলত সংযম আর আত্মশুদ্ধির মাস রমজানের পবিত্রতা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে এ ধরনের আয়োজন বলে জানান স্কুল কর্তৃপক্ষ। Try to enhance our students
awareness of Ramadan. এর প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে রমজান নিয়ে সচেতনতা তৈরি করা, যাতে তারা রোজা ও ঈদ সঠিকভাবে পালন করতে পারে ও রমজানের মূল বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। And we have sadaqah. এখানে একটা ফুড চ্যারিটি প্রোগ্রাম আছে, যেখানে হচ্ছে আপনি পে করলে আপনার পক্ষ থেকে ওনারা ফুড কিনবে। ফুড কেনার পরে এটা মানুষের মাঝে যারা অসহায় গরিব দুস্থ আছে এবং বিশেষ করে যারা আমাদের নির্যাতিত প্যালেস্তাইনিয়ান ভাই এবং বোনেরা আছে, স্পেশালি তাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হবে। রমজানকে স্বাগত জানাতে টানা তৃতীয়বারের মতো স্কুল কর্তৃপক্ষের এই আয়োজন ছিল চোখে পড়ার মতো। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জেনেভা বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে এখনও কাজ বাকি রয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানকে ধ্বংস করতে সফল হবে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রায় 4 ঘন্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে চলে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছেন। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার এই আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি দিকগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে আরাকচি সাংবাদিকদের বলেন, অনেক কারিগরি দিক এখনও বাকি থাকলেও আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয় দুই দেশই একমত হতে পেরেছে। ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে, সেগুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত আমরা কিছু পথ নির্দেশক নীতিমালায় সাধারণভাবে একমত হয়েছি। এখন থেকে আমরা এই নীতিমালার উপর ভিত্তি করে সামনে এগোব এবং সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু রচনায় কাজ করব। আরাকচি আরও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের কোনো চেষ্টা করছে না। এ ধরনের অস্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা নীতিতে কোনো স্থান পায় না। নথি আদান প্রদানের পর দুই পক্ষই তৃতীয় দফা আলোচনার দিনক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এক পোস্টে বলেছেন, এখনও অনেক কাজ বাকি রয়েছে, তবে ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠক শেষে চূড়ান্ত একটি চুক্তি করার পথে পরবর্তী ধাপে যাওয়ার অগ্রগতি নিয়ে জেনেভা ছেড়েছে। এই আলোচনার সময় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীর কিছু অংশ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে কয়েক ঘন্টার জন্য বন্ধ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনী সেখানে সামরিক মহড়া শুরু করেছে। এদিকে দ্বিতীয় দফার পরমাণু আলোচনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কখনোই ধ্বংস করতে পারবে না। মনিরুজ্জামান বাবু, ৭১। 2 মাসের মধ্যে নিরস্ত্রীকরণে ইসরায়েলের দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, নেতানিয়াহু ও ইসরায়েলি মিডিয়ার মাধ্যমে দেয়া এসব বক্তব্য নিছক হুমকি মাত্র। আবারও যুদ্ধ শুরুর যে কোনো প্রচেষ্টা এই অঞ্চলের গুরুতর পরিণতি ডেকে আনবে এবং ফিলিস্তিনি জনগণ কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে হামাস। এদিকে গাজা চুক্তির লঙ্ঘন বন্ধ করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাশেম। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজা শান্তি পরিষদের যে বৈঠক হতে যাচ্ছে সেখানে এই বিষয় তুলে ধরা হয়েছে। আহ্বান জানান হামাসের এই মুখপাত্র। এছাড়া গাজায় শান্তি অর্জনের জন্য ঘোষিত নীতিমালা বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের উদ্যোগে জেনেভায় সম্ভাব্য আলোচনার আগে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এসব হামলায় দুই দেশেই একাধিক বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনার খবর প্রকাশ করেছে আল জাজিরা।
মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে উভয় পক্ষে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়লেও একই সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। আল জাজিরা জানায়, বৈঠকের আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তীব্র হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে সোমবার রাতভর রাশিয়া ইউক্রেনের বিভিন্ন স্থানে ৩৯৬টি ড্রোন এবং ২৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অন্যদিকে রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের ১৫১টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতে পরিণত হয়। ক্রেমলিন সমালোচক অ্যালেক্সেই নাভালনির মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস এক যৌথ বিবৃতিতে দাবি করেছে, নাভালনিকে হত্যা করতে দক্ষিণ আমেরিকার বিষাক্ত ডার্ট ব্যাং থেকে পাওয়া এপিভাটিডিন নামের বিষ ব্যবহার করা হয়েছে। কি এই এপিভাটিডিন, কিভাবে কাজ করে এই বিষ, জানাচ্ছেন চৈতি সরওয়ার। রাশিয়ার বিরোধী রাজনীতিক অ্যালেক্সি নাভালনির মৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য শুরু হয়েছে। ইউরোপের 5 দেশ দাবি করেছে একটি বিরল স্নায়ুবিষ এপিভাটিডিন ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছে। এই বিষ কতটা ভয়ঙ্কর, কিভাবে কাজ করে এই বিষ? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন ও নেদারল্যান্ডস এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষাগারে বিশ্লেষণে এপিভাটিডিন নামের টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। দক্ষিণ আমেরিকার পয়জন ডার্ট ফ্রগের ত্বকে প্রাকৃতিকভাবে পাওয়া যায় এই বিষ। এপিভাটিডিন একটি অত্যন্ত শক্তিশালী স্নায়ুবিষ, যা মূলত দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে পাওয়া পয়জন ডার্ট ফ্রগের চামড়া থেকে সংগ্রহ করা হয়। আদিবাসীরা ঐতিহ্যগতভাবে শিকার করার তীরের আগায় এই বিষ ব্যবহার করত। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, মাত্র 0.5 মিলিগ্রামেরও কম পরিমাণ একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে। এটি স্নায়ুতন্ত্রের নিকোটিনিক রিসেপ্টরকে অতিরিক্ত উদ্দীপ্ত করে, ফলে শ্বাস-প্রশ্বাসে ব্যাঘাত, হৃদস্পন্দনের অস্বাভাবিকতা এবং খিঁচুনি দেখা দিতে পারে। দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। ময়নাতদন্তের সময় ফুসফুস, হৃদযন্ত্র বা যকৃতের টিস্যু বিশ্লেষণ করে বিষের মাত্রা নির্ধারণ করা সম্ভব। এতে বোঝা যায় প্রাণঘাতী ডোজ শরীরে প্রবেশ করেছিল কিনা। তবে শুধু একটি টক্সিন দেখলে বোঝা যায় না এটি ল্যাবে তৈরি নাকি প্রাণী থেকে আলাদা করা হয়েছে। সরাসরি রক্ত প্রবাহে ইনজেকশন দিলে এই বিষ দ্রুত কাজ করে। খাবারের সাথে গ্রহণ করলে কার্যকারিতা কমে যেতে পারে, ফলে বেশি পরিমাণ প্রয়োজন হয়। যদি সরাসরি রক্তে প্রবেশ করানো হয় তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, কিন্তু মস্তিষ্ক সচেতন থাকে, যা অত্যন্ত কষ্টকর। গবেষণায় দেখা গেছে 10 থেকে 20 মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে। তবে ক্রেমলিন এসব অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। অভিযোগ প্রত্যাখ্যানের এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কূটনৈতিক চাপও। তদন্তের চূড়ান্ত ফলাফলই নির্ধারণ করবে এই বিতর্কের শেষ কোথায়। চৈতি সরওয়ার, 71। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নাগরিক অধিকার নেতা ও রাজনীতিবিদ জেসি জ্যাকসন মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে 84 বছর বয়সে তিনি মারা যান। জ্যাকসন পার্কিনসন্স রোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন, সামাজিক ন্যায় বিচার এবং মানবতা বিরোধীদের পক্ষে সক্রিয় ছিলেন জ্যাকসন। 60-এর দশকে তিনি নাগরিক অধিকারের আন্দোলনে যুক্ত হন এবং মার্টিন লুথার কিং এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। এছাড়া ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে 1984 ও 1988 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন। যদিও তিনি মনোনয়ন পাননি, তবু তার প্রচার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কৃষ্ণাঙ্গ নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করে। জ্যাকসন সামাজিক ও অর্থনৈতিক সমতার লক্ষ্যে অপারেশন পুশ এবং রেইনবো কোয়ালিশন প্রতিষ্ঠা করেন। এসব সংগঠনের মাধ্যমে তিনি শিক্ষা, কর্মসংস্থান ও ব্যবসায়িক ক্ষেত্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করেছেন। স্পেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। দেশটির কাতালোনিয়ার অঞ্চলের একটি আবাসিক ভবনে সোমবার মধ্যরাতে ঘটে এ অগ্নিকাণ্ড। ফায়ার সার্ভিস জানায়, ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা,
কিন্তু তার আগেই ভবনটির 5 বাসিন্দা নিহত হন। তবে কী কারণে ভেতরে থাকা ব্যক্তিরা বের হতে পারেননি তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কাতালোনিয়ার প্রেসিডেন্ট। তিনি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সঙ্গে।